আসসালামু আলাইকুম। আইসিটি উইথ সোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরো একটি সি প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কন্টিনিউয়াস স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম রচনা করা। শুরুতেই আমরা জানব কন্টিনিউয়াস স্টেটমেন্টটা কি এবং কেন ব্যবহার করা হয়। সি প্রোগ্রামের ক্ষেত্রে কোনো স্টেটমেন্টে বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউয়াস স্টেটমেন্ট ব্যবহার করা হয়। সেটা আমরা কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব সেই বিষয়ে ছোট্ট করে একটু বলতে চাই। কন্টিনিউয়াস স্টেটমেন্ট ইফ, এলস ইফ, ফর, হোয়াইল এগুলো ছাড়া সরাসরি কাজ করতে পারে না। ঠিক আছে? আমরা একটা প্রোগ্রাম দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। বোর্ডে একটা ধারা লেখা আছে 1 + 2 + 4 + 5 + ... 10। এখন এটা কি সমান্তর ধারা? সেটা আমরা আগে শিওর হই। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি সাধারণ অন্তর বা সাধারণ পার্থক্য দুটি পদের পরপর দুটি পদের সাধারণ পার্থক্য প্রতি পদের ক্ষেত্রে সেম হবে। 1 এর পরে 2 আছে, তার মানে এখানে পার্থক্য 1। 2 এর পরে 3 থাকার কথা কিন্তু না থেকে 4 আছে। 4 এর পরের পদ আবার 5 ... 10 মানে এরপরে সিরিয়ালি আছে। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে 3টা মিসিং আছে। সমান্তর ধারা হলে এটা অবশ্যই 3টা মিসিং থাকতো না। তার মানে এটা সমান্তর ধারা ঠিকই, যেহেতু বাকি পদগুলো একইভাবে আছে, শুধু একটা 3 মিসিং। এখন এই 3 মিসিং থাকলে আমরা প্রোগ্রামটাকে কিভাবে করব? আমরা এখানে যে প্রোগ্রামটা লিখেছি এটা সম্পূর্ণ প্রোগ্রাম নয়, এখানে কিছু কারেকশন আছে। সো আমরা প্রোগ্রামটা আগে দেখি। আমরা শুরুতেই #include stdio.h #include conio.h দুটি হেডার ফাইলকে ডিক্লেয়ার করলাম। মেইন ফাংশন শুরু করলাম, যেটার সেকেন্ড ব্র্যাকেট এই যে শুরু হয়েছে এবং একদম শেষে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে। ইন্টিজার নিলাম i, s = 0, n = 10। আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি তিনটা, i, s = 0, n = 10। i হচ্ছে কাউন্টার চলক, s = 0, s হচ্ছে যোগফল রাখার জন্য আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, সামেশন থেকে s এসেছে। আর n = 10 আমরা শেষ পদটাকে n এর মধ্যে রাখলাম। এটা জরুরি না এনটাকে ডিক্লেয়ার না করে সরাসরি এখানে 10 বসিয়ে কাজটা করা যায়, কিন্তু আমরা n এর মান 10 ধরে নিলাম আপাতত। তো আমরা এবার ফর লুপে চলে যাব। যেহেতু এখানে আমাদের কোনো কিছু ইনপুট নেওয়ার নাই, আমাদের শেষ পদ দেয়া আছে, তাই এখানে প্রিন্টএফ স্ক্যানএফ হবে না। যদি ধারার শেষ পদ দেয়া থাকে সেক্ষেত্রে প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই। আমরা সরাসরি ফর লুপে চলে যাব। ফর লুপে i = পাচ্ছি 1। i এর মান 1 পাওয়া কারণ হচ্ছে প্রথম পদটি এখানে আছে 1, তাই i এর মান 1। এরপরে শর্ত দিয়েছি i <= n। যেহেতু n এর মান 10, তাহলে অটোমেটিক এখানে 10 হিসেবে আমরা শর্তটাকে কাউন্ট করতে থাকবো। মনে রাখবো যদি কোনো কারণে আমরা n = 10 দিতে না চাই, তাহলে আমি সরাসরি চাইলে আমরা 10 ব্যবহার করতে পারি। সেটা আমি শেষে একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে শর্ত যদি সত্য হয়, যেহেতু i এর মান 1, আমরা এখানে একটু লিখে নেই, i এর মান 1 এবং n এর মান 10, তাহলে অবশ্যই শর্ত এখানে সত্য হবে। এবং শর্ত সত্য হওয়ার সাপেক্ষে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ঢুকবে এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। একটা লাইনই কেবলমাত্র লেখা আছে s = s + i। এই লাইনটা এক্সিকিউট করে ও আবার i এর মান 1 বাড়িয়ে দিবে, যেহেতু i++ আছে। i++ মানে i = i + 1। তো আমরা কি করব? s = s + i টাকে কাউন্ট করব। s = s + i। এখন s এর মান শুরুতেই আমি ধরে নিয়েছি 0, আর i এর মান আমরা শুরুতে পেয়েছি 1, তাহলে 0 + 1 = 1। s এর মান আপাতত আমাদের সেভ হয়ে থাকলো 1। এবার আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে আর কোনো লাইন এক্সিকিউট হবার নাই, তাই এখান থেকে সরাসরি আমরা চলে যাব i++ এ। i এর মান 1 বাড়াবো এবং i এর মান পরিবর্তন হয়ে হবে 2। i এর মান 2 হওয়ার কারণে যেটা হবে, আবারও আমরা শর্ত চেক দিলাম 2 কি 10 এর থেকে ছোট, শর্ত সত্য। তাই এর পরের বার s এর মান যেহেতু 1 সেভ হয়ে আছে, তাহলে আমরা কি করব? এই 1 এর সাথে i এর বর্তমান মানটা যোগ করব, 2। 2 আর 1 এ 3, তাহলে s এর বর্তমান মান সেভ হইল 3। এটুকু আমরা মুছে দিই হিসাবের সুবিধার জন্য। s এর মান সেভ হইল 3। 3 সেভ হওয়ার পর আবার i এর মান 1 বাড়বে এবং i এর মান হবে 3। i এর মান বেড়ে হবে কত? 3।
আয়ের মান 3 হলে আবারও কিন্তু শর্ত সত্য হয়ে গেল এবং আমরা এই ভিতরে প্রবেশ করে এস এর মান 3 যোগ করে ফেলবো। কিন্তু আমাদের তো যে ধারাটা দেয়া আছে সেখানে 3 এর মানটা নাই, আমাদের এই 3টাকে বাদ দিতে হবে। তাহলে আমরা 3টাকে কিভাবে বাদ দেব? এই বাদ দেওয়ার জন্যই আমরা ব্যবহার করব কি? কন্টিনিউ স্টেটমেন্ট। কিভাবে ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব সেটা আমরা এখন দেখি। আমরা প্রোগ্রামটাকে কারেক্ট করি। এই ধরনের ক্ষেত্রে কোনো একটা ভ্যালু যদি মিসিং থাকে আমরা ভেতরে একটা ইফ ইউজ করব। ফর এর ভেতরে একটা ইফ ইউজ করব। ইফ I equal 3 কন্টিনিউ। একটা সেমিকোলন, তারপরে আমরা লিখব s equal to s plus I। মানে আমরা বলছি যদি I এর মান 3 এর সমান হয় তাহলে কেবলমাত্র এই ইফ এর আন্ডারে যে কন্টিনিউ লেখাটা আছে এই স্টেটমেন্টটা কার্যকরী হবে বা অ্যাক্টিভ হবে। যদি এর শর্ত মিথ্যা হয় তাহলে ইফ এর আন্ডারে এই কন্টিনিউ অ্যাক্টিভ হবে না, না হয়ে ও পরবর্তী লাইনে গিয়ে s equal to s plus I করবে। তাহলে আবার একটু শুরু থেকে আসি প্রোগ্রামটা। আমরা যেহেতু এটুকু করে থেমে গিয়েছিলাম, আমরা আবার শুরু থেকে আরেকবার দেখি ইফ সহ। I এর মান ছিল 1, I less than equal to n মানে 1 less than equal to 10 শর্ত সত্য। ভিতরে যাব, ভিতরে গিয়ে প্রথমে আমরা পাচ্ছি ইফ এর মধ্যে পাচ্ছি ইফ I equal 3। I এর মান তো 1, তার মানে এই শর্ত মিথ্যা। 1 equal 3 তো হতে পারে না, তাহলে এই শর্ত মিথ্যা হওয়ার কারণে কন্টিনিউ কাজ করবে না এবং এর পরের লাইনে চলে যাবে s equal to s plus I, তার মানে 0 plus 1। যেহেতু I এর মান 1 তাই 1 বসালাম, আমরা 1 পেয়ে গেছি। ঠিক আছে, 1 পেয়ে যাওয়ার পরে আমরা কি করব? এখান থেকে I এর মান 1 বাড়িয়ে দিব এবং I এর মান হবে 2। 2 কি 10 এর থেকে ছোট? ইয়েস। সো শর্ত সত্যি হওয়াতে আমরা আবারও কি করব? I এর মানটা যোগ করে দিব। s এর লাস্ট ভ্যালু ছিল 1, সেটার সাথে 2 যোগ করে দিব। বর্তমান মান s এর 3। আবারও এবার আমরা I এর মান 1 বাড়াবো এবং I এর মান বর্তমানে হবে 3। I এর মান 3 হওয়াতে এইবার শর্ত চেক দিব। 3 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ, শর্ত তো সত্য। শর্ত সত্য হওয়ার সাপেক্ষে ইফ এর ভেতরে যাবে এবং এখানে গিয়ে আমরা যদি খেয়াল করি I equal 3 শর্ত কিন্তু এইবার সত্য হয়ে গেছে। প্রথমবারের জন্য I এর মান 1 ছিল তখন মিথ্যা হয়েছে, যখন I এর মান 2 হয়েছে তখনও মিথ্যা হয়েছে, কিন্তু I এর মান যখন 3 তখন 3 equal 3 শর্তটা কিন্তু সত্য হয়ে গেছে। সত্য হলে তখন কিন্তু কন্টিনিউ অ্যাক্টিভ হয়ে যাবে। ইফ এর আন্ডারে বোঝানোর জন্য আমরা কিন্তু একটুখানি সরিয়ে লিখেছি, চাইলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটও দেওয়া যেতে পারতো, কিন্তু আমরা দিলাম না, কারণ এক লাইন হইলে অনেক সময় সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। ঠিক আছে, চাইলে আমরা এখানেও কন্টিনিউ লিখতে পারতাম। আচ্ছা, যেটা বলছি সেটা শেষ করি। তো কন্টিনিউ অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে কি হবে, এখন কিভাবে কাজ করবে? কন্টিনিউ স্টেটমেন্টের কাজই হচ্ছে কখনো কন্টিনিউ অ্যাক্টিভ হয়ে গেলে ও এর পরবর্তী লাইনে আর যেতে দেয় না। নর্মালি আমরা এতক্ষণ কি করছিলাম? শর্তটা মিথ্যা হওয়ার কারণে s equal to s plus I কাউন্ট করেছি, কিন্তু কন্টিনিউ যখনই অ্যাক্টিভ হয়ে যায় তখন কন্টিনিউর পরের লাইনে আরো যেতে দেয় না। ও কি করে? সরাসরি এখান থেকেই I এর মান 1 বাড়িয়ে দিতে বলে এবং আবার এই লুপ ঘুরতে হবে। মানে কন্টিনিউ অ্যাক্টিভ হয়ে গেলে এর পরবর্তী লাইনগুলো আর এক্সিকিউট হবে না, আর কাজ করবে না। আবারও বলছি, কখনো যদি কন্টিনিউ স্টেটমেন্ট অ্যাক্টিভ হয়ে যায়, কন্টিনিউ কি করে? লুপটাকে আর নিচে নামতে দেয় না। এর পরবর্তী যত লাইনই থাকবে না কেন, এখানে একটা লাইন আছে s equal to s plus I, একটা লাইন থাকার কারণে আমরা একটা লাইন বাদ দিচ্ছি, কিন্তু যদি এখানে একাধিক লাইন থাকতো তাহলে কোনো কাজই কন্টিনিউ আর করতে দিত না। কন্টিনিউ কি করে? সরাসরি এটাকে I এর মান ইনক্রিমেন্টে দিয়ে দেয়। অর্থাৎ যখন I এর মান 3 এর সমান হলো তখন এইখানে এসে আর 3 এর মানটা যোগ হতে পারলো না। I এর মান 3, এই 3 মানটা এখানে আর যোগ হতে পারলো না, যে কারণে এখানে 3 মানটা যে মিসিং, এই মানটা তখন এখানে আর যোগ হবে না। কন্টিনিউ ব্যবহার করে এভাবেই আমরা একটা মানটাকে উড়িয়ে দিতে পারি। অর্থাৎ যে মানটা এখানে মিসিং সেটাকে আমরা কন্টিনিউর মধ্যে দিয়ে দিব, অর্থাৎ কন্টিনিউর জন্য শর্তে দিয়ে দিব। তাহলে এই শর্ত যখনই সত্য হবে তখন কন্টিনিউ অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে গেলে এই 3 মানটা আর s এর মধ্যে যোগ হবে না। আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে যেহেতু কন্টিনিউ স্টেটমেন্ট 3 এর জন্য অ্যাক্টিভ হয়ে গেছে, I এর মান 3 এর জন্য অ্যাক্টিভ হয়ে গেছে, তাই এখানে এসে আর যোগ না করে ও সরাসরি I এর মান বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পরে কি হবে? I এর মান 4 হবে, 3 এর সাথে 1 বাড়বে এবং এখানে হবে I এর মান 4।
এবং i লেস দ্যান ইকুয়াল টু n মানে 4 লেস দ্যান ইকুয়াল টু 10। শর্তটা এবারও সত্যি হয়েছে এবং এইবার এসে আমরা ইফে চেক করব i এর মান কি 3 এর সমান, i এর মান তো 4, 4 তো 3 এর সমান না, তার মানে শর্ত মিথ্যা এবং কন্টিনিউ কাজ করবে না। কন্টিনিউ যখন কাজ না করে, অ্যাক্টিভ না হয়, তখন সে পরবর্তী লাইনে পাঠিয়ে দেয় s ইকুয়াল টু s প্লাস i। তার মানে s এর লাস্ট ভ্যালু আমাদের জমা হয়েছিল 3, তার সাথে i এর যে লেটেস্ট ভ্যালু 4 সেটা যোগ হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন আমরা অলরেডি পেয়ে গেলাম 7, i এর লেটেস্ট ভ্যালু এখন পেয়েছি 7। আবার একইভাবে এখান থেকে i এর মান 1 বাড়াবে। এখানে যেহেতু শর্তটা i ইকুয়াল 3, তার মানে 1 থেকে 10 পর্যন্ত আমি যতবারই লুপ ঘুরি না কেন 3 ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই কন্টিনিউ আর অ্যাক্টিভ হবে না, কারণ আমি যে ভ্যালুই নিই না কেন সেটা তো 3 এর সমান হবে না। দ্যাটস ওয়াই কন্টিনিউ কেবলমাত্র এই 3 এর জন্যই কাজ করবে। এভাবে আমরা 3টাকে পাস আউট করে দিতে পারি আর বাকিগুলো সব এস এর মধ্যে যোগ হবে। এখানে দেখেন 1 যোগ হয়েছে, 2 যোগ হয়েছে, 3 যোগ হয়েছে, 4 যোগ হয়েছে, এরপর একটু পরে কি 5 যোগ হবে, 6 যোগ হবে, এভাবে পরপর করে আমরা 10 পর্যন্ত যাব। ঠিক আছে, আশা করছি এটা আর কন্টিনিউ করতে হবে না, আপনারা বুঝে গেছেন। তারপরও আমরা যদি লাস্ট ভ্যালুটা চিন্তা করি, যখন এস এর ভ্যালু যখন i এর ভ্যালু 11 হবে কেবলমাত্র তখন এই শর্তটা মিথ্যা হবে। কেন? যদি এখানে 10 হয় তখনও কিন্তু শর্ত সত্য, 10 ইকুয়াল 10। তার মানে যখন 11 হবে তখন শর্তটা মিথ্যা হবে। তার মানে 1 থেকে 10 পর্যন্ত শর্তটা বারবার ঘুরবে, কেবলমাত্র 3 ছাড়া প্রতিটি সংখ্যাকেও যোগ করে যোগফল বের করে ফেলবে। এভাবে কন্টিনিউ থাকলে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট যার মধ্যে যে শর্তের জন্য অ্যাক্টিভ হবে সেই শর্তটা বাদে বাকিগুলো ও লুপ ঘুরিয়েই যাবে। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। যখন 11 লেস দ্যান ইকুয়াল টু 10 হবে তখন শর্ত মিথ্যা হবে এবং শর্ত থেকে তখন বের হয়ে সরাসরি সেকেন্ড ব্র্যাকেটের পরের লাইনে চলে যাবে এবং এখানে প্রিন্টএফ রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা এস, এস এর যে মানটা লাস্ট মানটা সেভ হবে সেই মানটাকে প্রিন্ট করে আমরা বের করে দিব। এখানে লাস্ট লাইনে আছে গেট সিএচ, গেট সিএচ আমরা শিখেছি এর আগে, তারপর আবার একটু এখানে রিপিট করি। গেট সিএচ মানে গেট ক্যারেক্টার। আমরা যখন কম্পিউটারে আউটপুট দেখব, আমরা তো এখানে আউটপুট দেখছি না, কম্পিউটার যখন আমরা ফাইনালে আউটপুট দেখব তখন রেজাল্টটা অপেক্ষা করতে থাকে। আমি যদি কিবোর্ডের কোনো একটা বাটনে প্রেস করি তাহলেই সে সেই উইন্ডোটা থেকে বের হয়ে আসে। আমরা ইনশাআল্লাহ সামনে এই গেট সিএচ এর ব্যাপারটা দেখব, তখন আরো ক্লিয়ার হয়ে যাব। আপাতত এটুকু শুধু জেনে রাখি, গেট সিএচ মানে গেট ক্যারেক্টার। ঠিক আছে, conio.h এর আন্ডারে এই ফাংশনটা ব্যবহার করা হয়। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তখন বলেছিলাম লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এন ব্যবহার না করেও আমরা প্রোগ্রামটা ব্যবহার করতে পারতাম। সেটা হচ্ছে এন যদি আমরা না লিখতে চাই তাহলে আমরা এন এর পরিবর্তে এখানে সরাসরি 10 বসিয়ে দিতে পারি। তাহলে আমি এন ভেরিয়েবলটা ডিক্লেয়ারই করব না, আমি এখানে সরাসরি 10 বসিয়েও প্রোগ্রামটা করতে পারতাম। একই কথা, কোনো পরিবর্তন আসবে না। তবে এন যদি ব্যবহার করতে চাই তাহলে এখানে এন এর মান আগে যেভাবে করেছি এন এর মান 10 নিব এবং এখানে এন লিখবো। ঠিক আছে, ওকে, আশা করছি আমরা কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহারটা বুঝতে পেরেছি। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।